ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা সর্বোচ্চ সতর্কতা জারি। ভারতে চলছে লোকসভার প্রথম পর্বের ভোট গ্রহণ। প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? অগ্নিসন্ত্রাসের জন্যই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, দ্রুত হবে বিচার। কৃষক লীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। পুলিশের বেতার যন্ত্র কেনার টেন্ডার নিয়ে তুল কালাম। বাদ পড়া এনটিএম ট্রেডার্সকে কাজ দিতে চায় বাহিনীর টেলিকম সংস্থা। ভাড়া ভবনের সামান্য জনবল নিয়ে খুঁড়িয়ে চলছে বিএমডিসি। 500-র বেশি অনিয়মের অভিযোগ, অর্ধেকও হয়নি নিষ্পত্তি। এবং কার্যকর হলো ভোজ্য তেলের নতুন দর। সরবরাহ বাড়ায়, কমেছে সব ধরনের সবজির দাম। চড়া মাছ মাংসের বাজার। দেখছিলেন সংবাদ দুপুরের সঙ্গে রয়েছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে দেশটির উত্তর পশ্চিমের শহর ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ পাওয়া যায়। এই ঘটনার পর ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোর আকাশসীমা দিয়ে বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত করা হয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। মুশরিফা নুজাদের রিপোর্ট। পশ্চিমা মিত্রদের আহ্বান উপেক্ষা করেই অবশেষে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে দেশটির উত্তর পশ্চিমের শহর ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ পাওয়া যায়। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে হামলার খবর নিশ্চিত করেছে সিবিএস নিউজ। হামলার পর ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোর আকাশসীমা দিয়ে বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত করা হয়েছে। তেহরান জারি করেছে সর্বোচ্চ সতর্ক অবস্থা। এই আকাশপথের সব বাণিজ্যিক বিমানকে তাদের রুট পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের অন্যতম বড় বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং একাধিক পারমাণবিক অবকাঠামো রয়েছে এই ইস্পাহান শহরে। ইসরায়েলের হামলার কয়েক ঘন্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল আবিব হামলা চালালে এর পরিণতি হবে ভয়াবহ। তবে ইস্পাহানের পারমাণবিক অবকাঠামোগুলো সহ শহর সুরক্ষিত রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টিভি। এদিকে ইস্পাহানের আকাশে 3টি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। 13 এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই তেহরানের ওপর হামলার অঙ্গীকার করে তেল আবিব। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এই সংক্রান্ত প্রস্তাবের উপর ভোটাভুটিতে ভেটো দিয়েছে দেশটি। যদিও পক্ষে ভোট দেয় 12 সদস্য দেশ, আর ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। পূর্ণ সদস্যপদ পেতে প্রয়োজন ছিল 9টি ভোট, কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোয় বেশি ভোট পেয়েও জাতিসংঘের সদস্যপদ পেতে ব্যর্থ হল ফিলিস্তিন। রায়হান কবির শুভ্র রিপোর্ট। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ভোট। পরিষদের 15 সদস্য দেশের 12টি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড, কিন্তু বিপক্ষে অবস্থান নেয় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এতেই আটকে গেল ফিলিস্তিনের জাতিসংঘের সদস্যপদ। জাতিসংঘের পূর্ণ সদস্যপদের বিষয়ে ফিলিস্তিনের আবেদন প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া। ভেটো প্রয়োগের মাধ্যমে দেশটির প্রকৃত অবস্থান উঠে এসেছে বলে মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া। ওয়াশিংটন মনে করে ফিলিস্তিনিরা নিজস্ব রাষ্ট্র পাওয়ার যোগ্য নয়, এরা কেবল ইসরায়েলের স্বার্থই উপলব্ধি করতে পারে। ভেটো প্রয়োগ করে যুক্তরাষ্ট্র দেখিয়েছে ফিলিস্তিনিদের সম্পর্কে তারা আসলে কি ভাবে। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, আবেদনকারী রাষ্ট্র হিসেবে বিবেচিত হওয়ার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে ফিলিস্তিন। 7 অক্টোবরের হামলার পর থেকে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট বলেছেন, এ অঞ্চলে স্থায়ী শান্তি কেবলমাত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত সহ একটি দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে অর্জন করা যেতে পারে। এটি ছাড়া গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যতের নিশ্চয়তার অন্য কোনো পথ নেই। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। 2012 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন। তবে পূর্ণ সদস্য পদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের 2/3 সদস্যের অনুমোদন প্রয়োজন। অবশ্য সাধারণ পরিষদের 2/3 সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
যুক্তরাষ্ট্র বলে আসছে, ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া উচিত, জাতিসংঘের মাধ্যমে নয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস, নৈরাজ্য আর অগ্নি সন্ত্রাসের মতো অপরাধেও এসব মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, মামলাগুলো দ্রুত শেষ করা উচিত। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। জয় যাদবের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে সরকার প্রধান বলেন, দলটির দাবি অনুযায়ী 60 লাখ মামলা হলে দেশের সব অপরাধী বিএনপির নেতাকর্মী। 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার, তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই জানিয়ে তিনি বলেন, তাদের সব মামলা অগ্নি সন্ত্রাসের জন্য। ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে, আজকে তাদের বিরুদ্ধে মামলা, যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নি সন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। তিনি জানান, কৃষি উৎপাদন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকভাবে সমবায় করতে হবে। আমাদের ওই সমবায় ফিরতে হবে, সমবায় করতে হবে। আমার বাড়ি আমার খামার নামে আমরা যে এটাও একটা সমবায় করে পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। আমরা যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এইভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি, তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে, সমবায়ের অধীনে থাকবে, রক্ষণাবেক্ষণ থাকবে। যে যখন ব্যবহার করবে তারা ওই ব্যবহার করার জন্য তেলের দামটা দিয়ে ব্যবহার করবে। কারো কাছে হাত পেতে নয়, নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা নিজেদের ফসল নিজেরা ফলাবো। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এবার ভারতের লোকসভা নির্বাচনের খবর হলো। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু। এই ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 21টি রাজ্যের 102 আসনে ভোট গ্রহণ হচ্ছে প্রথম দফায়। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3 আসন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। রায়হান কবির শুভ্র রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টা থেকে 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয় প্রথম দফার ভোট গ্রহণ। সকালেই সিকিমের গ্যাংটকে ভোট কেন্দ্রে ভিড় দেখা যায় নানা শ্রেণী পেশার মানুষের। নতুন ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। 7 দফা ভোটের প্রথম দফায় 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চল সহ সব মিলিয়ে ভোট হচ্ছে 102টি আসনে। প্রথম দফায় সবচেয়ে বেশি লোকসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে। বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ার এই 3 আসনে চলছে ভোট গ্রহণ, যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন্দ্রের শাসক বিজেপির মূল লড়াই। ভোট শুরুর আগে সামাজিক মাধ্যম এক্স পোস্টে দেশবাসীর সমর্থন কামনা করে বিপুল ভোটে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা, হিন্দি সহ মোট 6টি ভাষায় বার্তা দেন তিনি। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে জনসংখ্যা 140 কোটিরও বেশি, যেখানে ভোটার রয়েছেন 96 কোটি 90 লাখ, তরুণ ভোটার 1 কোটি 80 লাখ। ভোট গ্রহণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুর আরো থাকছে। সাবেক এমপি বদির মাদক কারবারের সংশ্লিষ্টতা তদন্তে নেমেছে সিআইডি। আয়ের উৎস নিয়ে স্থানীয়দের প্রশ্ন। তীব্র গরমে সারা দেশে বেড়েছে ভোগান্তি। হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ। চুয়াডাঙ্গার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। সেতু, এই তীব্র গরমে চুয়াডাঙ্গার গরমের তীব্রতা কেমন দেখছেন, আর এই তীব্র গরমে কতটা অসুস্থ হচ্ছেন মানুষ, হাসপাতালে কোনো ভিড় রয়েছে কিনা আমাদেরকে জানাবেন।
ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও তীব্র গরম, শুধু তীব্র না, এখন কিন্তু বর্তমানে কিন্তু তীব্র তাপপ্রবাহ হয়ে যাচ্ছে আর কি চুয়াডাঙ্গাতে। কারণ এই যে দুপুর 12টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। অর্থাৎ যেটা গতকালকে ছিল 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটা কিন্তু আজকে এক লাফে তাপমাত্রার পারদ 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সুতরাং সব মিলিয়ে বুঝতেই পারছেন যে চুয়াডাঙ্গার মানুষ কতটা ভয়াবহ জীবনযাপন করছে। এর ভিতরে একটু স্বস্তির খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এই যে এই তাপমাত্রার পারদ 40-এ থাকলেও পাশাপাশি কিন্তু মানে বাতাস বইছে আর কি। বাতাস বওয়ার কারণে কিন্তু সেই ধরনের গরমের অনুভূতিটা আসছে না। আর পাশাপাশি আরো ভালো খবর সেটা হচ্ছে বাতাসে আর্দ্রতা কিন্তু এখন নাই। তবে আর্দ্রতা নাই, বাতাস বইছে, এটা কতক্ষণ থাকে কখন বন্ধ হয় এটা বোঝা খুব মুশকিল। কারণ এই বিষয়ে আবহাওয়া অফিসও নিশ্চিত করে বলতে পারছে না যে কখন বাতাস ববে, কখন আর্দ্রতা কমবে, কখন বাড়বে আর কি। সুতরাং চুয়াডাঙ্গার মানুষ একটা বলা যেতে পারে রীতিমতো হচ্ছে ভয়ের ভিতরেই আছে যে কখন গরম অনুভূতি হয়, মানে গা দিয়ে কখন, শরীর দিয়ে কখন তরত দিয়ে ঘাম ঝরে। আচ্ছা, আমি এবার জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে যে গতকালকে কিন্তু হচ্ছে এই যে তীব্র তাপদাহের সতর্কতা এবং সচেতন করার লক্ষ্যে চুয়াডাঙ্গাতে কিন্তু মাইকিং করে হিট অ্যালার্ট জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এবং তারা আশা করছে যে চুয়াডাঙ্গার মানুষ হচ্ছে সতর্ক এবং সচেতন হবে। আমি এছাড়াও জানিয়ে রাখি যে আমি কিন্তু চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা আমাকে যেমনটা জানিয়েছে সেটা হচ্ছে যে বর্তমানে যে তাপদাহ চলছে, তাপদাহ যদি মানুষ মোটামুটি হচ্ছে যত্রতত্রভাবে চলাফেরা করে, একটু সতর্ক অবলম্বন না করে, তাহলে কিন্তু যে কোনো সময় ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। শুধু তাই নাই, যেহেতু কালকে কিংবা পরশুদিন থেকে 42 ডিগ্রি তাপমাত্রা ওঠারও সম্ভাবনা রয়েছে খুলনা সহ এই যে চুয়াডাঙ্গা জেলার আশপাশ যে জেলাগুলোতে আছে জেলাতে। সেক্ষেত্রে যে 42 ডিগ্রি তাপমাত্রা যদি ওঠে তখন কিন্তু মানুষের জীবন মানে বিপন্ন হওয়ার পথে বলা যেতে পারে। কারণ ওই সময় চিকিৎসকরা জানিয়েছে যে হিট স্ট্রোকের মতো ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হয়েও কিন্তু মানুষ মারা যেতে পারে। আর হাসপাতালের চিত্র যদি বলি আমি, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত সেই ধরনের আমাদের চোখে পড়েনি যে রোগীর ভিড়। তবে আশঙ্কা করছে যে চিকিৎসকরা যে এই ধরনের ভিড় বাড়তে পারে আর কি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। স্নেহা, সে তো আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রার খবর। পুলিশের বেতার যন্ত্র কেনার টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আদালতে যাওয়ার পরও মিলছে না সমাধান। নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে কাজ দিতে যেন উঠে পড়ে লেগেছে পুলিশ টেলিকম সংস্থা। প্রথম ধাপে প্রতিষ্ঠানটি স্যাম্পল টেস্টিং এ বাদ পড়ে যাওয়ায় আদালতের নির্দেশ অবজ্ঞা করে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে, যেখানে অংশ নেওয়া 3টি প্রতিষ্ঠানই অভিযোগ ওঠা MGM ট্রেডার্স লিমিটেডের সহযোগী বলে প্রাথমিক প্রমাণ মিলেছে। নূপুর মাহমুদের রিপোর্ট। ওয়্যারলেস বা বেতার যন্ত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিংবা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষায় পুলিশ বাহিনীর কাছে সবসময় একটি অপরিহার্য ডিভাইস, যেটি সরবরাহ করে পুলিশ টেলিকম সংস্থা। তথ্য বলছে গত 4 বছরে গুরুত্বপূর্ণ এই ডিভাইসটি কিনতে 41টি দরপত্রের 40টি পায় MDM ট্রেডার্স লিমিটেডের মাধ্যমে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে গত বছরের আগস্টে ডাকা দরপত্রের অংশ নিয়ে স্যাম্পল টেস্টিং এ বাদ পড়ে যায় প্রতিষ্ঠানটি, আর এতেই বাধে বিপত্তি। অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানকে কাজ দিতে আদালতের আদেশ অবজ্ঞা করে নতুন দরপত্র আহ্বান করেন পুলিশ টেলিকম সংস্থা, যার প্রমাণও মেলে নতুন দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মালিকানার নাম দেখলে। আলাদা নামে দরপত্র জমা দিলেও 3 প্রতিষ্ঠানের মালিকানাই পাওয়া যায় একই ব্যক্তির, যারা আবার আগস্টে ডাকা দরপত্রে স্যাম্পল টেস্টিং এ বাদ পড়ে যাওয়া MDM ট্রেডার্স লিমিটেডেরও মালিক। 3টা টেন্ডারে আমি এটা মালিক পক্ষ যদি হয়ে থাকে এটা কখনো গ্রহণযোগ্য নয়, এবং এটা যদি গোপন রাখে। ফিফিআরে স্পষ্ট করে লেখা আছে, ফিফিআর 2008-এ, যে এটি দুর্নীতি এবং প্রতারণামূলক কার্য হিসেবে বিবেচিত হবে। আর কোনো প্রতিষ্ঠান দুর্নীতি এবং প্রতারণামূলক কার্য হিসেবে যদি প্রমাণিত হয়ে যায়, তাকে 1 থেকে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করা হবে, অর্থাৎ উনি আর কোনো টেন্ডার করতে পারবে না। এই বিষয়ে পুলিশ টেলিকম সংস্থার কোনো বক্তব্য মেলেনি। তবে এমন প্রবণতাকে নৈতিকতার অবক্ষয় হিসেবে দেখছে টিআইবি। আইনের রক্ষক যারা, তারা যদি আইনের ভক্ষক হয়, যদি লঙ্ঘন করেন তারা, তাহলে সেটা তো একেবারে মোটা দাগে সামারিলি রিজেক্টেড হওয়ার কথা, মানে কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য হবে না। এটি এক। আর দ্বিতীয় হচ্ছে যে এটা কিন্তু সমাজে এক ধরনের বার্তা পৌঁছে দেয় যে আসলে যে কেউ মানে এই ধরনের সংস্থায় কর্মরত থাকলে অনিয়ম করতে পারে,
যোগসাজশ করে দুর্নীতি করতে পারে এবং তারা জবাবদিহির মধ্যে থাকতে পারে। এটি তো গ্রহণযোগ্য হতে পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে দরপত্রের জটিলতা নিয়ে আদালতের নির্দেশনার জবাব দিয়েছে তারা। তবে পুলিশ টেলিকম সংস্থার নতুন করে টেন্ডার আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেউ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অনেকটা খুঁড়িয়ে চলছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDC। নেই নিজস্ব ভবন, 1.5 লাখ চিকিৎসক, 110 মেডিকেল কলেজ আর 50,000 মেডিকেল শিক্ষার্থীকে দেখভালের দায়িত্ব মাত্র 28 জন কর্মকর্তা কর্মচারীর উপর। আছে চিকিৎসায় অবহেলাজনিত অভিযোগের বিচার কাজও। 20 বছরে 500-র বেশি চিকিৎসায় অবহেলার অভিযোগ জমা পড়লেও নিষ্পত্তি হয়নি অর্ধেকও। প্রতিষ্ঠানটির জনবল বৃদ্ধি, নিজস্ব ভবন স্থানান্তরের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। রাজধানীর বিজয়নগরের এ ভবনের 3য় তলায় দেশের স্বাস্থ্য খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রণের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDCর কার্যালয়। সারা দেশের স্বাস্থ্য বিভাগের তদারকির সর্বোচ্চ প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা অনেকটাই রুগ্ন। চিকিৎসায় অবহেলার অভিযোগের নিষ্পত্তি, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিবন্ধন, কোর্স শেষে চিকিৎসক হিসেবে নিবন্ধন, সরকারি বেসরকারি মেডিকেল কলেজের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণের দায়িত্ব প্রতিষ্ঠানটির। স্বাস্থ্য খাতের পুরো দায়িত্ব যে প্রতিষ্ঠানের, সেখানে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা মাত্র 28 জন। গেল 20 বছরে 500-র বেশি চিকিৎসা অবহেলাজনিত অভিযোগ জমা পড়লেও নিষ্পত্তি হয়েছে অর্ধেকের। এর বাইরে সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোর তদারকিতে লেগে যায় দীর্ঘ সময়। এই 29 জন স্টাফ নিয়ে পুরো বাংলাদেশে 1,40,000 চিকিৎসক এবং বিদেশি ডিগ্রি ডাক্তারদের শৃঙ্খলা সমস্ত কিছু আমাদেরকে দেখভাল করতে হয় হেলথ রেগুলেটরি বডি হিসাবে। সীমাবদ্ধতা এত বেশি যে আমরা সাংঘাতিক একটা নাজুক অবস্থার মধ্যে দিয়ে আপনাদেরকে আমরা স্যাটিসফাই করতে পারি না, দেশ ও জাতিকে অনেক সময় স্যাটিসফাই করতে পারি না। BMDC প্রতিষ্ঠাকালীন চিকিৎসকের সংখ্যা ছিল 10,000-এর মতো। বর্তমানে চিকিৎসক বেড়ে হয়েছে 1.5 লাখ। মেডিকেল কলেজের সংখ্যাও হয়েছে 3 গুণ। এর বাইরে চিকিৎসক সহকারীদের দেখভালের দায়িত্ব প্রতিষ্ঠানটির উপর। এ অবস্থায় দেশের সর্বোচ্চ এ প্রতিষ্ঠানের কার্যক্রম না বাড়ালে চিকিৎসা খাতের নৈরাজ্য কমানো যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। BMDCর যে কার্যক্রম পরিচালনার জন্য যে BMDCর যে অবকাঠামো এবং জনবল, সেই জনবলের যে উন্নয়ন সেভাবে হয়নি এবং সরকারের সহায়তা করা উচিত। তাদেরকে একটা জায়গা দেওয়া, যে বড় জায়গা দেওয়া এবং যে জায়গায় তারা একটা অবকাঠামো তৈরি করে এবং জনবল নিয়োগ দিয়ে যে আপনার এই কার্যক্রমগুলোকে গতিশীল করবে। দেশের সরকারি মেডিকেল কলেজের দ্বিগুণ বেসরকারি মেডিকেল কলেজ। নানা অনিয়ম ও প্রয়োজনীয় অবকাঠামো না থাকার অভিযোগ প্রায়ই শোনা যায়। এসব প্রতিষ্ঠানের তদারকির দায়িত্ব BMDCর উপর থাকলেও বর্তমান কাঠামোতে তা অসম্ভব। প্রতি বছরই যখন স্টুডেন্ট ভর্তি হয় BMDC রেজিস্ট্রেশনটা করে নেওয়া উচিত এবং সেভাবে করা হয়। তো BMDCর পক্ষ থেকে যেটা আছে যে লোকবলের অভাবের কারণে হয়তো একটুখানি বিলম্বিত হতে পারে। বর্তমানে কাজের পরিধি বিবেচনায় ঢাকার বাইরে আঞ্চলিক কার্যালয় দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। আজ থেকে কার্যকর হলো ভোজ্য তেলের নতুন দাম। তবে খুচরায় এখনো আগের দামই মিলছে। ঈদের পর কিছুটা স্বস্তি সবজির বাজার। ডিমের দাম আগের মতো থাকলেও ব্রয়লার ও সোনালী মুরগি কেজিতে বেড়েছে 20 টাকা। তবে আগের চড়া দামই স্থিতিশীল আছে চালের বাজার। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বৃহস্পতিবার প্যাকেট ও বোতলজাত ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা বৃদ্ধির ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে খুচরা বাজারে এখনো আগের দামেই বিক্রি হচ্ছে পুরনো বোতল। নতুন অর্ডার দিলে 167 টাকায় বিক্রি করতে হবে বলে জানান বিক্রেতারা। ডিস্ট্রিবিউটরের কাছে আসবে, তারপরে আমাদের কাছে আসবে। এখনো কোনো কোম্পানি আসে নাই। 5 লিটার 2 লিটার 1 লিটার আছে, সব দিছে আগের রেটে দিছে। নতুন মাল এখনো ঢোকে নাই, 2-1 দিনের ভিতরে হয়তো নতুন মাল পাওয়া যাবে। ঈদের পর বাজারে নিম্নমুখী সবজির দর 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। 2-4 দিন বাড়তি ছিল, এখন আবার সবকিছু আগের মতো হয়ে গেছে। অনেক ট্রাক ঢুকতেছে চারদিক দিয়ে, সবজির অভাব নাই, যত পাইকার হচ্ছে তার বিক্রি করে ওভারলোড থাকতেছে। তবে সরবরাহ বেশি থাকার পরও এমন দামে অখুশি ক্রেতারা। খুচরা বাজারের এ দামকেও অস্বাভাবিক বলছেন তারা। সরবরাহ দেখেন প্রচুর আছে, কিন্তু সরবরাহ থাকার পরও
এখন দাম অত্যধিক বেশি। রমজান বাইরে যাওয়ার পরে কমা দরকার, সেই কমাটা কমে নিতে। আর সব ধরনের মাছে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। এমন দাম বৃদ্ধির কোনো কারণ দেখছেন না ক্রেতারা। ডিমের দাম 120 টাকা থাকলেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 টাকায়। এক সপ্তাহ আগে যেরকম ছিল এখনো তাই আছে, দাম কমে না। প্রতি কেজি মালে 15-20 টাকা পার কেজি দেবে, আবার এক সপ্তাহ পর আবার স্থিতিশীল হয়ে যাবে, মালটা দামি হবে আবার দাম কমে যাবে। ছোট ছোট মাছ নিলাম, চিংড়ি মাছ 1050 এরকম দাম। মাছের দাম প্রচুর, মনে হয় একটা সিন্ডিকেট, একজন চাইলে ওইটাই দিতে হয়। চালের দামও স্থিতিশীল, ঈদের পর আর দাম বাড়েনি বলে জানান বিক্রেতারা। তবে চালের ধরন ও দাম লেখা বস্তা এখনো মিলছে না বাজারে। চাউলের দাম আগের মতনই আছে, 28 চাউল আমরা ঈদের আগে যেরকম বিক্রি করছি এখন ওরকম বিক্রি করতেছি। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের জন্য আরো ভালো হবে, গাড়ি থাকলে আমাদের বিক্রি করতে সহজ হবে আরো। ঈদের পর আলু ও পেঁয়াজ কেজিতে বেড়েছে 10 টাকা, আর আদা রসুন বেড়েছে 20 টাকা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। এসি মিলানকে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালের রোমা, দ্বিতীয় লেগে আটলান্টাকে হারিয়ে লিভারপুলের বিদায়। কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি আরো বলেন, সরকার প্রধানের নির্দেশেই কারাগারে নেওয়া হচ্ছে বিএনপির নেতাদের। বিএনপির নেতাকর্মী একবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান থেকে তৃণমূলের একজন কর্মী, সবগুলোই আপনার নির্দেশে, আপনার কথায় আপনার তাদেরকে জেলে পোড়া হয়, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, তাদের নামে সাজা দেওয়া হয়, এটা প্রমাণিত। সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির আয়ের উৎস নিয়ে প্রশ্ন জনমনে। তার দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবারের সংশ্লিষ্টতা পাওয়ায় এবার বদিকে নিয়ে তদন্তে নেমেছে সিআইডি। তার জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ সভাপতিও, যদিও স্ত্রীকে সংসদ সদস্য বানিয়ে সবকিছুকে থোড়াই কেয়ার করছেন বদি। আরও জানাচ্ছেন সৌরভ দেব। এভাবে টাকা বিলিয়ে বেড়ানো সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি আসলে এত টাকা কই পান, এমন প্রশ্ন অনেকের মনে। বদির বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ বেশ পুরনো। সম্প্রতি বদির আপন দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবারের সংশ্লিষ্টতা পাওয়ার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে বদির বিষয়েও তদন্ত চলছে। অবশ্যই আমরা যেটাই আমরা পাবো সেটাই আমরা নেব, যেমন তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে। বদির স্ত্রী শাহিন আক্তার এখন কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকার সংসদ সদস্য, কিন্তু স্ত্রী যেন শোপিজ। সমস্ত ক্ষমতা ব্যবহার করেন বদি। এই ক্ষমতা তিনি কেন ব্যবহার করেন? নিজের রাজত্ব ধরে রেখে আসলে তিনি কি করতে চান? দেশ টিভির কাছে বিভিন্ন সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারাও টেকনাফে মাদক সাম্রাজ্যের জন্য বদিকে ইঙ্গিত করেছেন। যে কক্সবাজারের মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে টেকনাফ পরিচিত মাদকের কারণে আমরা এখান থেকে বের হয়ে এসে আমি এখানে একজন নতুন তরুণ শিক্ষিত একজন নতুন জনপ্রতিনিধি দরকার। শাহিনাত্তার এমপি হিসাবে নির্বাচিত হলো, তাকে দলীয় কোনো কর্মসূচিতে আমরা দেখি নাই, জাতীয় কোনো কর্মসূচিতে তাকে আমরা পাই নাই। এই সাইনবোর্ড ব্যবহার করে তিনি ফক্সি এমপি হিসাবে এই যে এমপিগিরি করার জন্য এই সুযোগটা নিতে চাচ্ছে। এর আগে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বদির বিরুদ্ধে 2014 সালের 21 আগস্ট রমনা থানায় অভিযোগপত্র দেয় দুদক, যার জন্য সংসদ সদস্য থাকাকালীন কারাদণ্ডও ভোগ করেন তিনি। পরে উচ্চ আদালত থেকে জামিন পান। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। দেখছেন সংবাদ দুপুর। দেখছেন সংবাদ দুপুর। কুষ্টিয়ায় এক হত দরিদ্র পরিবারের পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। দলিল বা কোনো কাগজপত্র না থাকলেও দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে করছেন ভোগ দখল। সামান্য সম্বলটুকু ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সুরাহা পায়নি অসহায় পরিবারটি। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের হতদারিদ্র আফতাবউদ্দিন। বয়সের ভারে যে সময় চলাচলই অসম্ভব, সে সময় তার প্রত্যেক শেষ সম্বলটুকু ফিরে পেতে প্রশাসন সহ ঘুরছেন বিভিন্ন দপ্তরে দাঁড়ে দাঁড়ে। জমির দলিল সহ সকল কাগজপত্র থাকা সত্ত্বেও তার সম্পত্তি ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করে রেখেছেন আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকসার আলী। এই আওয়ামী লীগ নেতার ক্ষমতার কাছে যেন সবই সম্ভব। সামান্য সম্বলটুকু ফিরে পাওয়ার আকতি দারিদ্র আফতাবউদ্দিন ও তার পরিবারের। এই জমি গাছ ধরে বাইক করে নেওয়ার কারণে আমি খুব অসহায়, সমস্ত জায়গায় ঘুরেছি, কোথাও আমার সমাধান দিতে পারিনি বা হয়নি। হবে না, সে হচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারি, যার জন্য যার কাছেই যাচ্ছি সেই তার হয়ে যাচ্ছে। খাকসার আলী জোয়ারদার, ওনার যে ভাই ভাইস্তে আছে ওনারা সবাই মানে ভোগ দখল করে আছে জোরপূর্বক। ভুয়া কাগজপাতি তৈরি করে উনি এখন এই জমিটার ওই বলটাই উনি করে জমিটা ছাড় দিচ্ছেন না। আমরা যাতে ন্যায্য বিচার পাই এবং আমাদের বাপদাদার পূর্বপুরুষের সম্পত্তি আমরা যাতে আমাদের ফেরত পাই। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন এই জমি আফতাবউদ্দিনদের পৈতৃক সম্পত্তি। বেশ কয়েকবার সালিশ বৈঠক করেও আওয়ামী লীগ নেতার দখলের হাত থেকে রক্ষা করা যায়নি এই সম্পত্তি। তার ক্ষমতার কাছে যেন সবাই অসহায়। টাকার বান্ডিল আছে এবং নিজের সেক্রেটারি উপর মহলে যা কিছু করার দরকার করে এসে এদের জিনিসটা ভায়োলেট করে দিচ্ছে। কাগজপাতি সবই তো এদের নামে, যারা জোরকারী দখল করে খাচ্ছে এদের কোনো জমি থেকে কাগজপাতি নাই। এরা একটা মিটিশনে কাগজ দেখাচ্ছিল ভুয়া। এরা হচ্ছে যারা বর্তমান জমিটা দখল খাচ্ছে, এরা হচ্ছে প্রভাবশালী, বর্তমান যাদের জমি এরা হচ্ছে খুবই নিরীহ মানুষ। তবে অভিযুক্ত এই আওয়ামী লীগ নেতা খাকসার আলীর দাবি এটি তাদের পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারাই ভোগ দখল করে আসছেন। আমরা 100 বছর আগে আমার বাপ দাদারা সেখানে পুকুর কাটছে, সেই পুকুর আমরা ভোগ দখল করে সব যাবে। আমাদের দলিল আছে, মাঝখানে ওদের নামে রেকর্ড হয়েছে, এইটা আছে সমস্যা। আমরা রেকর্ডের বিরুদ্ধে অলরেডি আমরা কোর্টে আমরা কোর্টে কেস করছি এবং 100 বছর আমাদের দখলে। আর পুলিশ বলছে এ বিষয়ে একবার বসাবসি হয়েছে থানায়, বিষয়টি সমাধানে কাজ করছেন তারা। কোর্টে আমি একদিন বইছিলাম, ওদের নিয়ে বইছিলাম, বসে আসলে সেদিনকার কিছু হয়নি। ওই কাগজপত্র আমার কথা ছিল, কালকে ডেট দিচ্ছে বোধহয়। হতদারিদ্র এই পরিবারের শেষ সম্বল 29% সম্পত্তি দ্রুত ওই প্রভাবশালী নেতার জবরদখল থেকে মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাই স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেব রায়। দেব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দেব, নির্বাচনের কি খবর রয়েছে? শিল্পী সমিতি যে নির্বাচন, সেখানে প্রার্থী তাই কে কে রয়েছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিএফডিসিতে এবং আপনারা জানেন যে আজকে কিন্তু আসলে চলছে 2024 এবং 26 মেয়াদের নির্বাচন। সেই 2024-26 মেয়াদের নির্বাচনে কিন্তু দেখছি আমরা ভোট গ্রহণ চলছে এই মুহূর্তে এবং সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও সেই ভোট গ্রহণ কিন্তু আধা ঘন্টা পিছিয়ে 9:30টায় শুরু হয়েছে। এখন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে শিল্পী প্রার্থীরা আছে তারা কিন্তু আসছেন, এক এক করে ভোট দিচ্ছেন। আমরা একটু আগে দেখেছি নির্মাতা কাজী হায়াত এবং তার পুত্র চিত্রনায়ক কাজী মারুফ প্রবেশ করেছেন এবং সকালের দিকে আমরা দেখেছি আসুজ্জামান নূর, তিনিও কিন্তু আসলে ভোট দিয়ে গিয়েছেন এবং সুচরিতা থেকে শুরু করে বেশ কয়েকজন গুণী অভিনয় শিল্পী তারা সকালে এসছেন। এবং যারা আসলে এবার নির্বাচনে দাঁড়িয়েছেন, একটু যদি ভিতরের পরিবেশ আপনাদেরকে দেখায়, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা কিন্তু দু পাশে দাঁড়িয়ে একজন অন্যজনের সঙ্গে করমর্দন করছেন এবং যারা আসলে ভিতরে প্রার্থী হচ্ছেন, ভোট দিতে যাচ্ছেন, তাদেরকে নিজেদের দিকে টানার একটি চেষ্টা করছেন এবং নানা উন্নয়নের কথা বলছেন, শিল্পীদের পাশে থাকার কথা বলছেন। একটু যদি ভিতরের দিকে আপনাদেরকে আমরা নিয়ে যাই, যে দেখাচ্ছেন যে পুলিশের একটি কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা জানি এই মুহূর্তে আছে বিএফডিসিতে এবং গতবার যে অনাকাঙ্ক্ষিত কিন্তু অনেক কিন্তু ঘটনার পর কিন্তু এবার আসলে কড়া নিরাপত্তা ব্যবস্থা আসলে দাঁড় করেছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, রত্না কিন্তু আছে চিত্রনায়িকা, আমরা লাইভে আছি, একটু কথা বলি আপনার সাথে। কেমন? এই তো অনেক সুন্দর আনন্দ, হ্যাঁ দেবে আনন্দ মুহূর্তে একটা পরিবেশ ভালো লাগছে, অনেক সুন্দর। মেলা বাড়ছে, অনেক শিল্পীরা আসছে, একত্রে মিলন মেলা একটা তৈরি হচ্ছে, এই জিনিসটা আসলে কেমন লাগে? আসলে আমাদের কাছে এবারে ঈদটা কিন্তু ঈদ ছিল না, আজকে আমাদের ঈদের দিন, অনেক ভালো লাগছে। আশা করি ভোটার চলে যাবে এখান দিয়ে, আশা করি অনেক ভালো হবে। আসলে কথা বলছিলেন চিত্রনায়িকা রত্না এবং তিনি কিন্তু আসলে বলছিলেন এই যে নির্বাচন তারা একত্রে যে নির্বাচনটি করছেন, সেই নির্বাচনটি শিল্পীদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটি বাড়িয়ে তুলেছে এবং শিল্পীদের নানা উন্নয়ন কাজে তারা পাশে দাঁড়াবেন সেই বার্তা আসলে তারা কিন্তু দিচ্ছেন। এবং জানিয়ে রাখি
দেখি যে এবার কিন্তু মিশাদ এফজল পরিষদ এবং মাহমুদ কলি এবং নিপুণ তারা কিন্তু দুই ভাগে বিভক্ত নির্বাচন করছেন। 21 সদস্য বিশিষ্ট প্রত্যেকটি প্যানেলের সদস্য তারা কিন্তু আছেন এবং আপনাদেরকে আসলে জানাচ্ছিলাম বিএফডিসি থেকে, এবং এখন কিন্তু আসলে দুপুর এবং বেলা বাড়ার পর কিন্তু আসলে সেই নির্বাচনের যে আমেজ, সেই নির্বাচনের আমেজ কিন্তু আরও জমবে বলে আশা করছেন। স্নেহা, এতক্ষণ জানাচ্ছিলাম বিএফডিসি থেকে, আমি সঙ্গে ছিলাম দেবরজিৎ, এবং পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে আবারও যুক্ত হবে আপনাদের সঙ্গে। স্নেহা। দেব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম শিল্পী সমিতি নির্বাচনের সর্বশেষ খবর।